জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন নিঃশব্দ বিপদ। মহারাজকে নবীনবাবু প্রশ্ন করলেন, বলুন তো মহারাজ, বাচ্চারা এত খিটখিটে হচ্ছে কেন? কিছুতেই যেন মন নেই। মন দিয়ে করো বললেই আরো বিরক্ত হচ্ছে। আমার স্ত্রী তো সেদিন ছেলেকে খুব বকেছে। আমার ছেলেকে তো আপনি দেখেছেন, বছর 14-15 হবে। সে তো সারাদিন খেলই না। আমি অফিস থেকে ফিরে এসে সাধ্য সাধনা করে কত তোষামো দিব্যি খেয়ে তারপর ওকে খাওয়ালাম। একদিন কিন্তু এই মাই ছিল ওর চোখের মণি। এত দ্রুত কেন এরকম হলো বুঝতেই পারছি না। আমার বড় ছেলেটা তো উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, ওর তো আরো স্বেচ্ছাচারিতা। মহারাজ বললেন, দেখো নবীন, ছোটটার সাথে এমন কিছু পরিচিতি মেলামেশা নেই আমার, কিন্তু বড়টা তো আমার কাছে পড়তে আসতো। খুব ইনকুইজিটিভ ব্রেন ওর, কত রকম ভালো ভালো প্রশ্ন করত। ক্লাস 10 অবধি ওকে বড্ড ভালোভাবে পড়তেও দেখেছি। তাহলে এমন কেন হলো? আচ্ছা, তোমরা ভালো করে নজর রাখুনি বুঝি? নবীনবাবু বললেন, না না মহারাজ, যখন যা দরকার সঙ্গে সঙ্গে তাই এনে দিয়েছি। বেড়াতে যাবে বলেছে, নিয়ে গেছি। অফিসের ট্যুরে যত খরচাই হোক একসাথে গিয়েছি। তবু কি জানি আমাদের কেন এমন হলো। এখন যেন সব সময় নিজের মতো, নিজের জগৎ, নিজের বন্ধু বান্ধব এসব নিয়েও ব্যস্ত। মহারাজ, কি করব বুঝতেই পারছি না। ছেলেদের মা আর আমি অসহ্য হয়ে পড়ছি দিন দিন। মহারাজ বললেন, জানো নবীন, যাদের মাথা খুব তীক্ষ্ণ, যারা ভালো ফল লাভ করে পরীক্ষায়, ওদের মন অনেক জানতে চায়, অনেক চর্চা চায়। খুব দ্রুতগামী গাড়ি যদি ধীর ধীর করে একটু চালিয়ে রেখে দাও, তবে তার অনেক যন্ত্রাংশ বিকল হয়ে যাবে। শুনেছি তোমার দুটো ছেলেই ভালো ফল করে পরীক্ষায়। ওরা খুব অনুভূতিপ্রবণ, আবার তোমাদের প্রতিও শ্রদ্ধা ভক্তি যথেষ্ট। এমন হলো কেন? ভালো করে বিচার করে দেখো তো। মন্টুবাবু বললেন, ওর তো তবু ভালো। আমার একমাত্র চোখের মণি, কত যাগযজ্ঞ করে বয়সকালে ওই সন্তান। ভগবান খুবই কৃপাময়। আমাকে মেধাবী ছেলেও দিলেন, নানা রকম বৃত্তিও পেল এতদিন ধরে। পড়াশোনা করাতে আমার বেশি খরচাও করতে হয়নি। কিন্তু এখন বছর 3-এর বেশি ছেলেটা সম্পূর্ণ স্বেচ্ছাচারী। ছেলে পড়িয়ে বৃত্তির টাকায় ভালোই আয় করে। একটা পয়সা তো দেয় না, বরং কথায় কথায় বলে, আমি কষ্ট করে বৃত্তি পেয়ে পড়েছি। বাবা মা হয়েছ, জন্ম দিয়েছ, খাওয়াতে তো হবেই। বৃদ্ধ নৃপতিবাবু হাঁটুতে মাথা রেখে শুনছিলেন বারান্দায় বসে। তিনি বললেন, আমার ঘর তো এখন অগ্নিশালা। ছেলে বৌমা নাতি নাতনি সবাই যে যার সে তার। সারাদিন হয়তো ভালোই গেল, কিন্তু বাস রাতে বেঁধে গেল কুরুক্ষেত্র। আবার কোনোদিন সকাল থেকেই ঘুম থেকে ওঠা নিয়ে বেঁধে গেল ঝগড়া। মাঝে মাঝে তো এমনও মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মন্দিরে গিয়ে বসে থাকি। মহারাজ, কেন যে এদের এত মতানৈক্য বুঝতে পারি না। আগে আগে বাচ্চাগুলো ছোট থাকতে বাড়িটা কোলাহল, আনন্দ, হাসিতে ভরে থাকত। কি জানি মহারাজ, কি পাপ করেছে যেই সব দেখতে হচ্ছে। আপনি মহৎ জন, কিছু উপদেশ দিন না ওদের ডেকে, যদি সুরাহা হয়। মহারাজ বললেন,
তোমরা অসুবিধাগুলো বলছো ঠিকই, কিন্তু আমি খুঁজছি গোড়াটা। নৃপতির ছেলে বৌমার তুলনা নেই। কি শান্ত সুশীলা মেয়েটি। ছেলে তো ভীষণই নিশ্চুপ। আমি ভাবছি এমন হবার কারণ তো অবশ্যই একটা আছে। সেটা কি? নৃপতিবাবু বললেন, ওটা বুঝতে পারলে তো সেরেই নিতাম মহারাজ। নবীনবাবু বললেন, রোজকার গতানুগতিকতার ধারায় বয়ে চলা জীবন তো, তাই ভালো করে বুঝতেই পারছি না কেন আমাদের পরস্পর পারস্পরিক দূরত্ব বেড়ে চলেছে। মন্টুবাবুর দিকে তাকালেন মহারাজ, বললেন, কি গো মন্টু, তুমি তো কিছু বললে না। মন্টুবাবু বললেন, মহারাজ, কেউ কাউকে আর মান্যতাই দেয় না, তার আবার নজর রাখা। কি করে কি হলো? এমন সুন্দর ছেলেটা অন্যরকম হলো ভাবলে বড্ড অবাক লাগে মহারাজ। মহারাজ বললেন, ভেবে ভেবে মনে হচ্ছে ওদের মাথায় অনেক বোঝা চাপিয়ে দিয়েছ তোমরা, অনেক অনাবশ্যক প্রশ্ন তুলে দিয়েছ, কত অহৈতুকী কৌতূহল সৃষ্টি করেছ ওদের মনে। তোমরা নিজেরাও জানো না। অনাবশ্যক খবর, অনাবশ্যক ছবি, নিষ্প্রয়োজন বিষয় সব ওদের বোঝা বাড়িয়েছে। ওদের হাতে যে যন্ত্রটা তুলে দিয়েছ ওটা একাই 100। খবরের কাগজ, রহস্যোপন্যাস, গোয়েন্দা কাহিনী, হীন নিজ ঘটনা বলে কি নেই? ওরা ওই নিয়ে পড়াশোনা করে, অথচ হাতের সামনে যখন তখন এসে পড়ে নানা প্ররোচনা, কৌতূহলের দৃশ্য, যাতে ওই বিভাগে তাদের অনাবশ্যক আকর্ষণ তৈরি হয়ে যায়। এর মাসুল তো বাবা ভবিষ্যতে তোমাদেরই গুনতে হবে। ফোনের মাধ্যমে নানান কোম্পানির বাহারি মন রাঙানো বিপণীর প্রচার। বাচ্চারা তো অসহায়, হিতাহিত জ্ঞানহীন। আচ্ছা বলো তো, ওদের এমন বিপদে ফেলা উচিত হলো তোমাদের? ওদের তো সব অজানাতেই আকর্ষণ হবে, সব ঘটনাই গ্রহণযোগ্য মনে হবে। যতই নীতি শিক্ষা দাও, ওরা সময় মতো তা ভুলে যাবে। এর নাম আকর্ষণ বাবা। রাসবিহারী বাবু এতক্ষণ কোনো কথা বলেননি। এবার তিনি শশব্যস্ত হয়ে বলে উঠলেন, হ্যাঁ মহারাজ, হ্যাঁ, একদম ঠিক। বিস্তারিত অবান্তর বিষয়গুলো যে ফোনের যন্ত্রে বিস্তৃত করা হয় তা জঘন্য। আমি এর ঘোরতর বিরোধী। বাচ্চারা বড্ড অসহায়। আমার চোখের সামনে আমার মেয়ের ঘরের নাতনিটা ওই করে মরে গেল। এই তো 1 বছর আগের ঘটনা। ফোন পড়ে আছে, সে চলে গেল। ফোন নিয়ে এত অভিমান হলো যে বাবা মা দিদি সব ভুলে গেল। আমি পাপী, আমার ঘরে তো এমন হবেই। কিন্তু মহারাজ, ফোনে কত রকম জালিয়াতি শুরু হয়েছে দেখেছেন? টাকা পয়সা, মান সম্মান, ব্যক্তিগত বিড়ম্বনা কত বেড়ে গেছে। উফ, অনাবশ্যক না আবশ্যক এ এখন বিতর্কের বিষয়। সারা জীবন হয়তো ভয় সিঁটিয়ে থাকতে হবে। খোলামেলা ভাবটাই গেল যেন। ফাঁদ ফাঁদ, ওটা ফোন নয়, ফাঁদ। বিপদের মহাসংকুল, ভয়ঙ্কর বিষাক্ত সাগর। যাদের হারাচ্ছে তারা বলছে সরলতার সাড়ে সর্বনাশ। নামটা পড়া গেছে, মুখস্থর বালাই নেই। বাবা মা গুরুজনদের সাথে লুকোচুরি, দূরত্ব বাড়ছে। পড়াশোনার জন্য, জাগতিকভাবে সুখী হওয়ার জন্য সর্বস্ব ত্যাগ। সুখেন্দু কলেজে পড়া ছেলে, সেও একমত হয়ে মাথা নাড়ছিল এতক্ষণ। অবশেষে বলেই ফেলল, মহারাজ, আমার ভাইটা বড্ড ছোট, সরল, আমার খুব প্রিয়,
কিন্তু আজকাল আমার সাথে তেমন থাকতেই চায় না। ওই ফেসবুক গেম আরও কত কি যে করে বলতে পারবো না। এসব নিয়ে সেদিন ঘণ্টা তিনেক কাছে বসিয়ে ওকে বুঝিয়েছি। শেষে বলল, শিক্ষকরা বলেছেন অ্যান্ড্রয়েড ফোনে পড়াশোনা করবে, সামাজিক জ্ঞান বাড়াও, সাবধান, সব চ্যানেলে যেও না। ও বললে কি হয়, যেখানে বাধা সেখানেই আকর্ষণ। বাচ্চারা কি বোঝে? খুব লুকোচুরি খেলে দেখি, ভালোবাসি, তাই আতঙ্কে থাকি। মা নেই তো। মহারাজ নিস্তব্ধ বসে বিচার করছিলেন, সারা মুখে উদ্বেগের ছাপ। শুধু বললেন, এবার তোমরা বোঝো, কি করবে না করবে ভেবে বাচ্চাগুলোকে বাঁচাও। একটা বয়সে বুদ্ধি পাকলে ওসব রাস্তা, নয়তো বিপদ। আমরা এতদিন এই আধুনিক যন্ত্রটির উপরকার দিকটাই বড় করে দেখে আসছিলাম, কিন্তু সামান্য অসাবধানতায় যে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে ওই শিশু মনে, তা তেমন খতিয়ে দেখাই হয়নি। বৈভব, সাজগোজ, ঢং রং সব তো ওখান থেকেই শিখছে। পয়সার হেডটা দেব, তেলটা দেব না, হয় নাকি? পয়সা দিলাম মানেই তো হেড তেল দুই হাতে পড়ল, ঘুরিয়ে ফিরে দেখলেই হলো। আর দুটোই তার কাছে উন্মুক্ত। সত্যিই তো, বিপণী আর বিজ্ঞাপনের দৌলতে বড় বড় ফোনগুলোর মধ্যে কত যে বিশ্রী জগৎ এসে পড়েছে, তা কি আমরা জানি না? শিশুরা তা বুঝবে না। অকারণ জঙ্গলে ঢুকে কত শিশুই না অসহায়ভাবে হারিয়ে যাবে। খেলা খেলা এধার ওধার করতে গিয়ে কতই না কঠিন পরিস্থিতি, শৃঙ্খল, বিভৎসতা ওদের সামনে এসে দাঁড়ায়। আমরা তো খবরের কাগজ খুললেই পাই। চুরির কৌশল, ডাকাতির কৌশল, দেহ পচন ধরানোর কৌশল, এসব কি দরকার আছে? জানার জায়গাগুলোর একটা বিধি নিষেধ নিয়ম থাকা উচিত। যে যা করছে জানাচ্ছে, ওতেও তো অনেক অবান্তর সময় কাটে, শত্রু গায়ের কাছে আসার সুযোগ পায়। মহারাজ আরো বললেন, তোমরা বাবু বস্তুটার ব্যবহার যতটা পারো কমাও, তাহলে বাচ্চারাও অযথা এর আকর্ষণ বোধ করবে না। ওটাকে খেলার বস্তু করার দরকার কি? যা পড়াশোনার কাজে লাগে তাতে পড়াশোনাই হোক। ঘরের ভিতরটাকে বাইরে আনার উত্তেজনা কি ভালো? পড়াশোনা জিনিস নিয়ে খেলা, যখন তখন যেমন তেমন মন্তব্য করা, সুযোগ সুবিধার জন্য আতিপাতি করা, এসবেই বাচ্চারা শেষ। ওদের দোষ দিও না। না 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 না, ওদের কোনো দোষ নেই। ওদের তত্ত্বাবধানে রাখো। ও তো তোমার। যন্ত্রটায় এমন ব্যবস্থা করা আছে যা অতি সহজেই শিশুকে সম্মোহন করে, আমাদের থেকে দূরে নিয়ে যায়। পয়সা হলেই বড় ফোন নয়, প্রয়োজন হলে বড় ফোন। বড় সাবধানে ওই ভয়ঙ্কর খেলনা বা প্রয়োজনের জিনিসটা ওদের ব্যবহার করতে দিও। ওটা ওদের বড়ও করতে পারে, ধ্বংসও করতে পারে। নৃপেন শিকদার বললেন, বাচ্চারা আর কি মহারাজ, নিজেদের দিয়েই তো দেখছি, সব সময় ওই নিয়েই তো সময় কাটাচ্ছি। আগে তো নিজেরা বাঁচি, নিজেরা ঠিক হই, তবে তো শিশুরা। মহারাজ বললেন, দূর দূর করে তাড়াও ওই কুঅভ্যাসী মনটাকে। নিজেকে মুক্ত করলে না পরকে মুক্ত করবে। পরেশবাবু বললেন, ওতে তো অনেক রোগ আসে শুনেছি মহারাজ। ওই রকম একটা সূক্ষ্ম যন্ত্র, ইলেকট্রোম্যাগনেটিক মডার্ন ডিভাইস, মাইক্রোওয়েভ, সব ওতে খুব ভয় হয় মহারাজ। মহারাজ বললেন, এক্স রে মেশিনের ঘরে, স্ক্যান মেশিনের ঘরে লোক কত বর্ম পরে থাকে দেখেছ? আর তোমরা
কি ভয়ঙ্কর বিপদ নিয়েও সাবধান ন। কি হবে বলো দেখি? আমরা একে একে উঠলাম। শুধু বিভূতিবাবু দেখলাম মহারাজকে বলছেন, মহারাজ, বড্ড লজ্জা নিয়েই আজ ঘরে ফিরছি। বৃদ্ধ তো হয়েছি, এবার সংকল্প নিয়ে দেখি যদি একটু মাথা উঁচু করে ফিরতে পারি। সময় খাচ্ছে, বুদ্ধি খাচ্ছে, কর্ম খাচ্ছে, তবু এমন জিনিসটাকে ফেলে নতুন বিনোদন ভাবতেও পারছি না। শৈশব, যৌবন, প্রৌঢ়ত্ব সব গেল। ওইভাবেই তো কাটালাম। আজ এই অহেতুক বিড়ম্বনায় কেমন জড়িয়ে গেলাম নিজের অজান্তে, তাই ভাবি। বড়দের স্নানের জলেই তো ছোটরা ভিজে যাচ্ছে মহারাজ। ওরা নিশ্চিন্তেই বসেছিল ঘাটে। আমাদের স্নানের, আমাদের ঠেলায় ওরা ভেসে গেল মহারাজ। মহারাজ সবই শুনলেন, তারপর বললেন, এবার তোমরা জল থেকে ওঠো, তারপর ওদের গা মুছিয়ে দাও। দুই দলই স্রোতের বাইরে এসো। মানুষের চেয়ে বড় আকর্ষণ আছে? মানুষের দিকে মুখ ফিরিয়ে দাও, মানুষের থেকে মুখ ফিরিও না যেন। অমন যন্ত্র আর আলো ছায়ার বাজিতে বাঁচবে তারা? বড্ড কষ্ট পাই বাবা। খুব দ্রুত যেন সব পাল্টে যাচ্ছে। এই কাল গতি রোধ করো। মন, প্রাণ, কোমলতা হারিয়ে কি থাকবে অবশেষে? আমরা আগামীটা যেন বেশ প্রত্যক্ষ করতে পারলাম। একদিন অবশেষে যন্ত্রের মতো হয়ে যাব। কি নিঃশব্দ বিপদ!